আসসালামু আলাইকুম সবাইকে। আফটার ইফেক্টস এর দ্বিতীয় ক্লাসে আবারও স্বাগতম। সো আমরা প্রথম আফটার ইফেক্টস এর প্রথম ক্লাসে আমরা আফটার ইফেক্টস এর বেসিক ইনফরমেশনগুলো জেনেছিলাম। সো আফটার ইফেক্টস এর সেকেন্ড ক্লাসে আমি আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমি মোহাম্মদ নাজমুল হাসান রিফাত, সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট ফ্রম ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট। এবং আমাদের সেকেন্ড ক্লাসটি সেটি অবশ্যই আমরা শিখবো হচ্ছে যে কিভাবে অ্যানিমেশনটা আমরা বেসিক্যালি স্টার্ট করব। সো অ্যানিমেশনটি স্টার্ট করার জন্য অবশ্যই আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট ক্লাসে যেভাবে ডকুমেন্ট সেটআপ করেছিলাম সেভাবে আবার ডকুমেন্ট সেটআপ করে নিব। সো আমি আবার একটু রিমাইন্ড করে দিচ্ছি, অবশ্যই এখান থেকে এইচডিটিভি 1080x25 নিতে পারেন আপনারা। অ্যান্ড দেন এটা 1920x1080 হবে অবশ্যই। অ্যান্ড দেন ফ্রেম রেট 25। তার রিজনটা কি? তার রিজন হচ্ছে যে আমরা এখান থেকে অলরেডি 25 সেট করে দিয়েছিলাম। সো আপনি যদি এখান থেকে কমিয়ে দেন তাহলে এটা অটোমেটিক্যালি কাস্টম হয়ে যাবে। এখন আপনি যে সেটিংসটা পাচ্ছেন সেটা হচ্ছে ডিফল্ট সেটিংস, বাট যদি আপনি কোনো কিছু কাস্টম করেন তাহলে সেটা অবশ্যই এখানে প্রিসেটে এই যে এইচডি টিভি 1080x25 যেটা লেখা আছে সেটা জায়গায় কাস্টম চলে আসবে। অ্যান্ড দেন রেজুলেশন ফুল রেজুলেশন নিয়েছি। আপনারা যদি চান আপনাদের কম্পিউটার কনফিগারেশনের যদি একটু লো হয় তাহলে অবশ্যই সেখান থেকে আপনারা হাফ, থার্ড, কোয়ার্টার, এনিথিং যে কোনো কিছু আপনারা এখান থেকে নিতে পারেন। অ্যান্ড দেন স্টার্ট টাইম কোড, যদি প্রজেক্ট ভিত্তিক আপনারা কেউ কাজ করেন, টিম ওয়াইজ যদি কাজ করেন তাহলেই শুধুমাত্র স্টার্ট টাইম কোডের প্রয়োজন হবে। এবং যে যেখান থেকে কাজটা করতে যাচ্ছেন, যত মিনিট যত সেকেন্ড থেকে কাজ করতে চাচ্ছেন ঠিক তত মিনিট তত সেকেন্ড থেকে এখানে সেট করে দিবেন। দিয়ে ডিউরেশন, কত ডিউরেশন বা কতক্ষণ যাবত কাজ করবেন সেটা আপনি এখানে সেট করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে ওই স্টার্ট টাইম থেকে আপনার যতটুকু পর্যন্ত কাজ করবেন ঠিক ততটুকু পর্যন্ত টাইমটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। আচ্ছা, সো আমরা যদি এখানে একটু আবার খেয়াল করি, আমাদের ডিউরেশনে আমরা অনলি 5 সেকেন্ডস নিয়েছিলাম। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের অ্যানিমেশন পড়বে আজকে। সো আমরা এখান থেকে আজকের যে টপিকসটা আমি যেটা কথা বলেছিলাম সেটা হচ্ছে যে কি ফ্রেম। সো কি ফ্রেমের আমরা টোটাল বেসিকটা জানবো এবং তাতে অ্যাডভান্স কিছু কাজ আছে সেগুলো আমরা একটু শেখার চেষ্টা করব। সো এখান থেকে আমরা যে কোনো আমরা একটু টুলবারে চলে যাচ্ছি। টুলবারে চলে যাচ্ছি এখান থেকে বেসিক্যালি আমাদের আপাতত কোনো লেয়ার নেওয়া নেই অথবা কোনো ধরনের কোনো অবজেক্ট নেওয়া নেই। সো আমরা কি করব, আমরা জাস্ট টুলবারে চলে যাব। এবং যদি টুলবারে দেখেন তাহলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে সিলেকশন টুল আর মুভ টুল। তারপর হচ্ছে হ্যান্ড টুল। সিলেকশন টুলের মাধ্যমে আমরা যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে মুভ করতে পারবো। হ্যান্ড টুলের মাধ্যমে বেসিক্যালি আমরা কম্পোজিশন বোর্ডটাকে মুভ করতে পারবো, প্যানিং করতে পারবো। তারপরে জুম টুল আছে, জুম টুলের মাধ্যমে বেসিক্যালি জুম ইন জুম আউট করা হয়, বাট সেটার কোনো প্রয়োজন হয় না আফটার ইফেক্টসে। আফটার ইফেক্টসে ডিফল্ট ভাবে সেটিংস করা থাকে, আপনি মাউসের স্ক্রল উপরে বা নিচে ঘুরালেই জুম ইন জুম আউট হবে। অনলি মাউসের স্ক্রল দিয়ে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন, এটা অটোমেটিকলি সেট করা থাকে। আপনি স্পেস বারে ধরলেই কিন্তু হ্যান্ড টুলটা চলে আসবে, এই যে স্পেস বারে ধরলে আপনি প্যানিং করতে পারবেন, তো সেই ক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। 3 নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে রুটেশন। রুটেশনটা অবশ্যই কোনো অবজেক্টের রুটেশনের জন্য। 4 নম্বর যে অপশনটা আছে, সরি 5 নম্বর যে অপশনটা আছে এখানে সেটা হচ্ছে যে ইউনিফাইড ক্যামেরা টুল। দ্যাট মিন যদি আপনি ক্যামেরা নিয়ে কাজ করতে চান আফটার ইফেক্টস, যেহেতু আফটার ইফেক্টস একটা 2D অ্যান্ড 3D সফটওয়্যার, সো অবশ্যই আপনি এখানে ক্যামেরা নিয়ে কাজ করতে পারবেন। সো যখন আমরা 3D ভিউতে কাজ করি তখন বেসিক্যালি আমরা ক্যামেরা নিয়ে কাজ করি। দেন যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টুল আফটার ইফেক্টসের, সেটা হচ্ছে প্যান বিহাইন্ড অ্যাঙ্কর পয়েন্ট টুল। দ্যাট মিনস আমরা মুভমেন্টের জন্য 5টা জিনিসের কথা বলেছিলাম: পজিশন, রোটেশন, স্কেল, অপাসিটি এবং অ্যাঙ্কর পয়েন্ট। সো এটা হচ্ছে সেই অ্যাঙ্কর পয়েন্ট টুল যার মাধ্যমে অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্ট আপনি মুভমেন্ট করতে পারবেন। অবশ্যই গ্রাফিক ডিজাইন বলেন বা অ্যানিমেশন বলেন বা মোশন গ্রাফিক্স বলেন, যে কোনো সেক্টরে আপনি যান না কেন, ছোট্ট একটা ইনফরমেশন সবাইকে একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করার পর একটা বাউন্ডিং বক্স ক্রিয়েট হয়। আর সেই বাউন্ডিং বক্সটা যখন আপনার ক্রিয়েট হবে তার মধ্যে 9টা পয়েন্ট থাকে, রাইট? উপরে 3টা পয়েন্ট, মাঝখানে 3টা পয়েন্ট, নিচে 3টা পয়েন্ট। টপ, বটম, লেফট, রাইট, টপ রাইট কর্নার, বটম রাইট কর্নার, দেন টপ লেফট কর্নার, বটম লেফট কর্নার, সেন্টার, রাইট? দ্যাট মিনস টোটাল 9টা পয়েন্ট থাকে। সেই 9টা পয়েন্টকে বলা হয় বেসিক্যালি অ্যাঙ্কর পয়েন্ট। এবং কোন পয়েন্টে আপনি ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে বসাতে চাচ্ছেন সেই পয়েন্টটার ভিতরে অ্যাঙ্কর পয়েন্টটাকে নেওয়ার জন্য আমরা এই টুলসটা ইউজ করে থাকি। তারপরে এখানে কিছু টুলস আছে, সামথিং লাইক রেক্টেঙ্গেল টুল আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল আছে, ইলিপস আছে, পলিগন আছে। সো আমরা যে কোনো একটা টুলস নিতে পারি এখান থেকে, লাইক রেক্টেঙ্গেল টুল নিচ্ছি। নেওয়ার পরপরই দেখুন এই যে এখানে আমরা যদি অপশন বারে একটু চলে আসি তাহলে আমরা এখানে কি পাবো? আমরা এখান থেকে ফিল অপশন পাবো, আমরা এখান থেকে স্ট্রোক অপশন পাবো। সো যদি আপনি ভিতরে ক্লিক করেন তাহলে অনলি কালার পাবেন আর কোনো কিছু পাবেন না।
এমনও তো হয় যে লাইক আমরা শুধুমাত্র সলিড কালার চাচ্ছি না, আমরা গ্রেডিয়েন্ট কালার চাচ্ছি, আমরা অন্য কিছুও চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে কেন পাচ্ছি না? বেসিক্যালি অনেকে ফটোশপ ইলাস্ট্রেটর জানি, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে জাস্ট কালারের উপর অপশনটার উপরে ক্লিক করলেই আপনার বাকি অপশনগুলো চলে আসে। বাট আফটার ইফেক্টস একটু ভিন্ন। আফটার ইফেক্টসে আপনাকে নামের উপরে ক্লিক করতে হবে, ফিল অপশনের উপরে ক্লিক করলে আপনি এই যে অপশনগুলো পাবেন। সো এখানে 4টা অপশন টোটাল আপনি পাবেন। প্রথম অপশনটা হচ্ছে নান, দ্যাট মিন্স কোনো কালার হবে না। দ্বিতীয় অপশনটি হচ্ছে সলিড কালার, দ্যাট মিন্স একটা সলিড সিঙ্গেল একটা কালার হবে। তৃতীয় অপশনটি হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, দ্যাট মিন্স এক পাশ থেকে আরেক পাশে গ্রেডিয়েন্টের একটা ভেরিয়েশন হবে। আর চতুর্থ অপশনটি হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, দ্যাট মিন্স সেন্টার পয়েন্ট থেকে চারপাশে বৃত্তাকারে কোনো একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করবে। সো বেসিক্যালি আমরা সলিড কালার নিয়ে নিব এখান থেকে, এই যে সলিড কালার যার অপাসিটি বা ট্রান্সপারেন্সি থাকবে 100%। আমরা ওকেতে প্রেস করলাম, দেখুন ব্ল্যাক কালার চলে এসছে। সো আমি এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো একটি কালার নিতে পারি, ঠিক আছে? সো লাইক আমি এই কালারটাই নিয়ে নিচ্ছি, একটু ডার্ক হতে পারে সেটা, কোনো প্রবলেম নেই। এখানে স্ট্রোক কালার দেওয়া আছে যেটা বেসিক্যালি আমার কোনো প্রয়োজন নেই, সো আমি স্ট্রোক কালারে গিয়ে এটাকে নান করে দিচ্ছি, দ্যাটস ইট। যদি আপনার স্ট্রোক কালারের প্রয়োজন হয় তাহলে স্ট্রোক কালারে এসে আপনি জাস্ট এটাকে অন করে দিতে পারেন, স্ট্রোক কালার নিতে পারেন। এবং স্ট্রোক আমরা জানি বেসিক্যালি একটা অবজেক্টের আউটলাইন, সো সেটার একটা থিকনেস আছে যেটাকে আমরা স্ট্রোক নামে জানি, যেটাকে আমরা থিকনেস বলছি, আউটলাইনের থিকনেসকে বলা হয় স্ট্রোক। সো সেটাকে আপনি মোটা অর চিকন করতে পারেন, দ্যাট মিন্স থিন অর বোল্ড করতে পারেন এই যে পিক্সেলের মাধ্যমে। এখানে পিক্সেলেট আছে, সো সেটার মাধ্যমে। বেসিক্যালি আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই, সো আমরা এটাকে অফ করে দিচ্ছি আপাতত, দ্যাটস ইট, খুব সিম্পল। সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে শেপ রেক্টেঙ্গেল টুল যেটা আছে সেটা থেকে আমরা জাস্ট এই যে জাস্ট আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। এবং অবজেক্টটা ক্রিয়েট করার সাথে সাথে আপনারা সবাই একটু খেয়াল করেন, আমার কম্পোজিশন লেয়ারে নতুন একটি লেয়ার তৈরি হয়ে গেছে। সবাই যদি একটু খেয়াল করেন, কম্পোজিশন লেয়ারে নতুন একটি লেয়ার তৈরি হয়ে গেছে। ওকে, সো এখন আমরা তাহলে কম্পোজিশন লেয়ারে যদি আমার নতুন লেয়ার হয় তাহলে আমি এখান থেকে কি করতে পারি? ওকে, বেসিক্যালি আপনি যদি এখানে অ্যানিমেশন করতে যান তাহলে আপনার কম্পোজিশন লেয়ার থেকে নিউ লেয়ারে কাজ করতে হবে। এবং তার পাশাপাশি একটু দেখুন টাইমলাইন প্যানেলে এতক্ষণ পর্যন্ত কিন্তু কিছুই ছিল না, এই যে এটাও চলে আসছে, নতুন একটা কিছু চলে আসছে, রাইট, যেটা দেখতে একটু ডিফারেন্ট কালার। ঠিক আছে, সো আমরা বেসিক্যালি এটাকে চেঞ্জও করতে পারবো। এটাকে চেঞ্জ করার জন্য আমরা চলে যেতে পারি এডিট মেনু, এডিট মেনু থেকে লেভেল, লেভেল থেকে আপনি এখান থেকে যে কোনো কালার দিয়ে দিতে পারেন। এই যে দেখুন যে কোনো কালার আপনি দিতে পারেন, ইভেন শুধুমাত্র এখান থেকে না, আপনি যে কোনো জায়গা থেকে সেটাকে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা, সো এইখান থেকে যদি আমি আরো একটু ইনফরমেশন আপনাদেরকে ক্লিয়ার করি যে বেসিক্যালি এই লেয়ারটা আসলে কেন, কারণ এই লেয়ার ব্যতীত আপনার এখানে কোনো কাজ হবে না। সো আমরা আর কি কোনো কিছু নিতে পারবো কিনা? হ্যাঁ, আমরা আরো অনেক কিছু নিতে পারবো, সামথিং লাইক আমি এখান থেকে ইলিপস নিতে পারবো। সো যেটার কথা আমি বলেছিলাম, জাস্ট শিফটে ধরলে এই জিনিসগুলো আপনার স্কোয়ার অথবা সার্কেল হবে, অবশ্যই শিফটে ধরতে হবে আপনাদেরকে। এবং প্রত্যেকটা অবজেক্ট যখন আপনি ক্রিয়েট করবেন তার অ্যাঙ্কর পয়েন্টটা দেখুন, সরি আমরা একই লেয়ারে কাজটা করে ফেলেছি। সো অবশ্যই লেয়ার সিলেক্ট রাখা যাবে না, লেয়ার সিলেক্ট না রেখে আমরা ইলিপস নিব, ইলিপস নিয়ে জাস্ট এই যে এখান থেকে আমরা ক্লিক করব। সো দেখুন নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে, এই যে দেখুন দুইটা লেয়ারের দুইটা কালার। ইভেন আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, আপনি চাইলে এখান থেকে লেয়ারের কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন, ইটস আপ টু ইউ। ঠিক আছে, জাস্ট আমরা এডিট মেনুতে ক্লিক করলাম, লেভেলে চলে গেলাম এবং এখান থেকে আমি রেড কালার করে দিচ্ছি, দেখুন। ঠিক আছে, আচ্ছা, সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে তার যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, যে টোটাল 9টা পয়েন্ট আছে, সবাই একটু খেয়াল করেন, সেন্টার পয়েন্ট এখানে দেখা যাচ্ছে না, বাট এই যে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। সো এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি যদি সিলেকশন টুলের মাধ্যমে মুভ করতে যান তাহলে পুরো অবজেক্টটাই মুভমেন্ট করবে। সো বেসিক্যালি এটা টোটাল প্রসেস না, প্রসেসটা তাহলে কি? প্রসেসটা হচ্ছে আমরা যদি এখান থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলে চলে যাই তাহলে আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে মুভ করতে পারবো। সো বেসিক্যালি আপনি মুভ করছেন কিন্তু এটা কোথাও আটকাচ্ছে না। সো যদি আপনি এটাকে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে আটকে দিতে চান তাহলে উপরে অপশন বার থেকে স্ন্যাপিং যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করবেন এবং অবশ্যই সেটাকে টান দিয়ে মাঝখানে বসিয়ে দিন, দেখুন এটা অটোমেটিক্যালি বসে গেছে। ঠিক আছে, আর যদি আপনি এটাকে ধরে উপরে নিয়ে যান তাহলে এই যে দেখুন উপরে বসবে, দ্যাট মিন্স আপনি এখন এটাকে যেখানেই নেন না কেন সে অটোমেটিক্যালি কিছু কিছু পয়েন্টে চলে যাবে, যেই পয়েন্টগুলোকে আমরা কি বলছি, বাউন্ডিং বক্স বলছি। যে পয়েন্টগুলোকে আমরা কি বলছি, বাউন্ডিং বক্স বলছি। সো বাউন্ডিং বক্স মূলত এই যে টোটাল 9টা পয়েন্টের কম্বিনেশন, এবং যেখানে আমরা মাঝখানে এই যে মাঝখানের অংশে আমরা কি দিতে পারি, এটাকে বসিয়ে রাখতে পারি। দেন সেম ভাবে এই যে নিচের যে লেয়ারটা আছে সেই লেয়ারের অ্যাঙ্কর পয়েন্টটাকেও আমরা ধরে মাঝখানে দিতে পারি। তাহলে আমরা টোটাল দুইটা অবজেক্ট নিয়েছি, এই যে টোটাল দুইটা অবজেক্ট আমরা নিয়েছি, কোথা থেকে নিয়েছি, এই যে শেপ থেকে। আপনারা চাইলে আরো কিছু শেপ এখান থেকে নিয়ে কাজ করতে পারেন আপনাদের পছন্দ মতো, কোনো প্রবলেম নেই। আবার আপনারা যদি চান সেটা হচ্ছে প্যান টুল থেকেও কিন্তু আপনারা কোনো একটা কিছু ক্রিয়েট করে নিতে পারবেন, তবে মাথায় রাখবেন কোনো লেয়ার যাতে সিলেক্ট না থাকে।
সো আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, সামথিং লাইক এই যে কোনো একটা কিছু ক্রিয়েট করে নিতে পারি। দেখুন এই যে কোনো কিছুকে আপনি ক্রিয়েট করে নিতে পারেন। আপনি যদি কালার চেঞ্জ করতে চান, ইটস আপ টু ইউ, আপনি জাস্ট যে কোনো ভাবে কালারটা জাস্ট এই যে এখান থেকে যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করে দিতে পারেন। লাইক আমি যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। সো বেসিক্যালি আমরা এখান থেকে 3টা কালার নিয়ে নিলাম। ঠিক আছে, আমি এটাকে একটু হয়তোবা ডার্ক করে দিতে পারি। ওকে, তাহলে আমি এখানে টোটাল 3টা অবজেক্ট নিলাম 3টা কালারের, এবং এই যে এই অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্টটাকেও অবশ্যই আমরা মাঝখানে নিয়ে যাব। এই যে মাঝখানে নিয়ে আসলাম, ডান হয়ে গেছে। ওকে, সো আপনি এখান থেকে এগুলাকে মুভমেন্ট করতে পারবেন সিলেকশন টুলের মাধ্যমে। এবার আমরা চলে যাব কিভাবে অ্যানিমেশন বা কিভাবে কি ফ্রেম অ্যাড করতে হয়, যেটার কথা আমরা বলছিলাম যে কি ফ্রেম মানে আসলে কি। একটু মনোযোগ দিয়ে নামটা শুনুন, কি ফ্রেম। দ্যাট মিনস কি মিনস হচ্ছে একটা চাবি, আর ফ্রেম মিনস হচ্ছে একটা ফ্রেম। দ্যাট মিনস যেই ফ্রেম থেকে আপনি অ্যানিমেশনটা শুরু করবেন এবং যেই ফ্রেমে আপনি অ্যানিমেশনটা শেষ করবেন, ওই দুইটা ফ্রেমের উপরে দুইটা কি অ্যাড করতে হবে। ঠিক আছে, দ্যাট মিনস দুইটা পয়েন্ট অ্যাড করতে হবে, এবং সেই পয়েন্টটাকে আমরা বলছি কি ফ্রেম। সো বেসিক্যালি অ্যানিমেশন যেখান থেকে আমরা স্টার্ট করব সেখানে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে, এবং অ্যানিমেশন যেখানে শেষ করব সেখানে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে। সো আমাদেরকে টোটাল দুইটা কি ফ্রেম অ্যাড করতে হবে। সো আমরা যদি টোটাল দুইটা কি ফ্রেম অ্যাড করি তবেই আমাদের অ্যানিমেশন কি হবে, স্টার্ট হবে এবং এন্ড হবে। তাহলে আমরা এখান থেকে এতগুলো আপাতত লেয়ার না রেখে আমি জাস্ট দুইটা লেয়ারকে এখান থেকে হাইড করে দিচ্ছি। এই যে দেখুন লেয়ারের আপনার আই আছে, যদি আসলে মোশন গ্রাফিক্সটা কাদের জন্য আমি সেটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যারা ফটোশপ ইলাস্ট্রেটর সম্পর্কে অলরেডি ধারণা রাখেন বা কাজ করছেন, শুধুমাত্র তাদের জন্য হচ্ছে আমরা মোশন গ্রাফিক্সটাকে প্রেফার করি অলওয়েজ। যদি আপনি প্রফেশনালি মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রাফিক ডিজাইন সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যেহেতু নামই হচ্ছে মোশন গ্রাফিক্স। সো মোশন গ্রাফিক্সে কাজ করতে হলে আপনাকে ফটোশপ ইলাস্ট্রেটর সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। আদারওয়াইজ আপনি হয়তো বা কাজ স্টার্ট করতে পারবেন কিন্তু প্রফেশনালি সেটা নিয়ে কন্টিনিউ করা হবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই যারা গ্রাফিক ডিজাইনার আমি বলবো যে তারা যদি এটা নিয়ে কন্টিনিউ করে বা ভিডিও এডিটিং নিয়ে কন্টিনিউ করে, খুবই ইজিলি ভাবে তারা যে কোনো কিছু তৈরি করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা একটা লেয়ার মাত্র পেয়েছি এখান থেকে। এই লেয়ারে দেখুন এখানে একটা অ্যারো আছে, দ্যাট মিনস এই অ্যারোটার মানে বুঝতে পারছি আমরা যে এর ভিতরে আরো কিছু আছে। তো আপনি যদি এর ভিতরে ক্লিক করেন তাহলে এখান থেকে কিছু অপশন বের হয়ে আসবে। আমরা প্রথম যে অপশনটা পাচ্ছি সেটার নাম হচ্ছে কন্টেন্টস, তারপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে রেক্টেঙ্গেল 1। দ্যাট মিনস আপনি এখানে যেটা পাচ্ছেন এটা হচ্ছে টোটাল একটা গ্রুপ। ঠিক আছে, এই গ্রুপের মধ্যে একটাই শেপ থাকবে কিন্তু তার ভিতরে অনেকগুলো অপশন থাকবে, এবং এইটা হচ্ছে মেইন লেয়ার বা মেইন অবজেক্টের লেয়ার। এই যে দেখুন রেক্টেঙ্গেলের ভিতরে আবার কি আছে, আর অনেকগুলো অপশন আছে। যাই হোক, আমরা এগুলো নিয়ে আগামী ক্লাসে কথা বলবো। আজকে চলে যাচ্ছি কন্টেন্টসে, আজকে আর যাবো না, আজকে চলে যাবো আমাদের ট্রান্সফর্ম মানে হচ্ছে সেই 5টা অপশন, যে 5টা অপশন আমরা মুভমেন্ট হিসেবে জানি। দ্যাট মিনস আমরা সময়ের সঙ্গে পরিচিত হলাম, আমরা ফ্রেমের সঙ্গে পরিচিত হলাম, এবার আমরা পরিচিত হব মুভমেন্টের সঙ্গে। তাহলে সময় কোনটা, 00 সেকেন্ড, 01 সেকেন্ড, 02 সেকেন্ড, এগুলো হচ্ছে আমাদের সময়। তাহলে ফ্রেম কোনটা, এই যে একদম উপরে যে অপশনটা আছে এটাকে যদি আপনি একটু ধরে জুম আউট করে দেন, এই যে জুম আউট করে দেন, তাহলে আপনি এই যে 01 ফ্রেম, 02 ফ্রেম, তাহলে দেখুন এখানে সর্বোচ্চ কত ফ্রেম পর্যন্ত আছে দেখেছেন। টোটাল 0 থেকে আপনি 24 ফ্রেম পর্যন্ত পাবেন। সো বেসিক্যালি আমি যদি একটু এখানে নিয়ে যাই আপনাদেরকে, তাহলে দেখেন এই যে 24 ফ্রেমের পরেই কিন্তু এই যে 1 সেকেন্ড, 0100f, দ্যাট মিনস এটা হচ্ছে 1 সেকেন্ড। তো যাই হোক, এগুলোর ডিটেলস আমরা আরো ভালো মতো বুঝবো। এখন অ্যানিমেশন করার জন্য বেসিক্যালি আগে আমাকে কি জানতে হবে, অবশ্যই যে মুভমেন্টের অপশনগুলো জানতে হবে। ঠিক আছে, এই যে মুভমেন্টের অপশনগুলো জানতে হবে, এই অপশনগুলো আসলে কি। সো এই যে অ্যাঙ্কর পয়েন্ট কোনটা, আমরা জানি যে এই যে সেন্টারটাকে আমরা বলছি অ্যাঙ্কর পয়েন্ট, এই যে এটা যেটাকে দেখা যাচ্ছে। সো যদি আমি অ্যাঙ্কর পয়েন্টটা মুভ করি, দেখুন অ্যাঙ্কর পয়েন্ট নিজস্ব জায়গায় থাকবে, শুধুমাত্র অবজেক্টটা মুভ হবে। কেন? কারণ অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী অবজেক্টটা মুভ হবে। ঠিক আছে, সো বেসিক্যালি আমাদের এটা মুভ করার কোনো প্রয়োজন নাই। যদি আপনি আন্ডো রেডো করতে চান তাহলে কন্ট্রোল জেড আন্ডো, এবং রেডো করার জন্য কন্ট্রোল শিফট জেড। ওকে, সেকেন্ড যে অপশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে পজিশন। সো আমরা যদি এখান থেকে পজিশন দেই তাহলে দেখুন এবার কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট সহ পজিশন হচ্ছে, দ্যাট মিনস এক পাশে যাচ্ছে, যে কোনো এক পাশে যাবে। এখন আসুন এই পজিশনের বেসিক্যালি আমরা কি বুঝি। পজিশন বলতে আমরা যেটা বুঝি, পরিসংখ্যান যারা করেছেন ক্লাস 9 10 অথবা ক্লাস 8 এ, সো আপনারা ওখানে x প্রাইম y প্রাইম অনুযায়ী কাজ করতেন, এবং আমি যেটা বলেছিলাম যে অ্যানিমেশন জগৎটা টোটালি সিমিলার উইথ আমাদের বাস্তব জগৎ, দ্যাট মিনস হচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ড। সো এখান থেকে পজিশন মানে হচ্ছে দুইটা জিনিস আমি পাবো। একটা হচ্ছে আমি সেপারেট করে আপনাদেরকে একটু দেখাই, এই যে সেপারেট করলে x পজিশন এবং y পজিশন। x পজিশন মানে x প্রাইম, আর y পজিশন মানে y এবং y প্রাইম। ঠিক আছে, সো দেন আমরা কি পাবো, এখান থেকে স্কেল পাবো। স্কেল মিনস হচ্ছে যে মাইনাসের দিকেও যেতে পারে, সেম ভাবে আপনি ওই যে গ্রাফ পেপারটা আমরা যেটা ইউজ করতাম সেটাতে কিন্তু মাইনাস ভ্যালু হতো, প্লাস ভ্যালু হতো। সো মাইনাসের দিকে গেলেও স্কেল হবে,
প্লাসের দিকে গেলেও স্কেল হবে। সো স্কেলটা যে কোনো দিকেই হতে পারে, বাট সেটা অবশ্যই মাথায় রাখবেন শুধুমাত্র এক্স এক্স প্রাইম বরাবরই কাজ করবে। স্কেল সবসময় এক্স এক্স প্রাইম বরাবরই কাজ করবে। দেন আছে রোটেশন ভ্যালু। রোটেশন ভ্যালু অবশ্যই সাইকেল স্টেট ওয়াইজ কাজ করবে। দ্যাট মিনস 0 ডিগ্রি এর থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত গেলে 1 সাইকেল স্টেট কমপ্লিট হবে। আমি আবারও বলছি 0 ডিগ্রি এর থেকে 360 ডিগ্রি পর্যন্ত গেলে 1 সাইকেল স্টেট কমপ্লিট হবে। এখন কথা হচ্ছে এই যে টোটালি এই বিষয়টা এটা আসলে বুঝিনি। সো প্রথম আপনি যে জিরোটা দেখতে পাচ্ছেন ইটস কল্ড রেভলিউশন, এবং যখনই 360 ডিগ্রি একবার ক্রস করবে, এই যে খেয়াল করুন সবাই, এটা হচ্ছে ডিগ্রি 0 ডিগ্রি, সো 0.0 ডিগ্রি। সো আমরা যখনই 359 ডিগ্রি দিলাম তখনই কিন্তু আমার এক সাইকেল স্টেট কমপ্লিট হয় নাই। এই যে দেখেছেন এখানে অলরেডি 0 দেখাচ্ছে, বাট যখনই আমি এখান থেকে 360 ডিগ্রি দিব তখনই 1 সাইকেল স্টেট কমপ্লিট হলো। দ্যাট মিনস এটা অলরেডি একবার ঘুরে গেছে। এবং এই যে এইখানে যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু আবার 0 থেকে, দ্যাট মিনস 0 ডিগ্রি থেকে শুরু হচ্ছে। তাহলে এটা বেসিক্যালি কিভাবে হয়, আমি যদি একটু স্টার্ট থেকে যাই তাহলে দেখুন আমি এটাকে একটু বাড়াচ্ছি, মাউস ধরে ড্র্যাগ করলে এটা বাড়বে। সো আমরা 360 ডিগ্রিতে যখনই গেলাম, এই যে দেখুন সবাই একটু খেয়াল করুন, যখনই আমি এখানে 360 ডিগ্রিতে যাচ্ছি তখনই কিন্তু আমার এটা 1 ডিগ্রি মানে আপনার রেভলিউশন অনুযায়ী 1 সাইকেল স্টেট কমপ্লিট করবে। এই যে 1 সাইকেল স্টেট কমপ্লিট করলো। ওকে, এই যে এখানে 1 সাইকেল স্টেট কমপ্লিট করলো। সো যদি আপনার এখানে 1 সাইকেল স্টেট কমপ্লিট করে তাহলে বেসিক্যালি আপনি এখানে কি পাচ্ছেন, 1 সাইকেল স্টেট কমপ্লিট করা মানে হচ্ছে অবজেক্টটা অলরেডি একবার ঘুরেছে। ওকে, আচ্ছা, লাস্ট ফাইনালি যে জিনিসটা আছে সেটার নাম হচ্ছে অপাসিটি। সো অপাসিটি এর কাজ হচ্ছে অবজেক্টকে লাইক 0 ডিগ্রিতে জিরোতে ট্রান্সপারেন্সি করে দেওয়া। দ্যাট মিনস কোনো কিছু দেখা যাবে না। আর যদি আপনি 100-এ রাখেন তাহলে সবকিছুই দেখা যাবে। ওকে, কিন্তু মেইন বিষয় হচ্ছে আমি এতক্ষণ পর্যন্ত অনেক কিছু করেছি বাট কোনো কিছুই ঘটে নাই। দেখুন কোনো অ্যানিমেশনই ঘটে নাই, রাইট? কোনো অ্যানিমেশন কিন্তু ঘটেনি। এখন কথা হচ্ছে অ্যানিমেশন ঘটাতে হলে কি করতে হবে? অ্যানিমেশন ঘটাতে হলে আমাদেরকে এই যে টাইমলাইন প্যানেলে একটু কাজ করতে হবে, এবং তার সঙ্গে কাজ করতে হবে এই যে প্রত্যেকটা অপশনের ঠিক সামনে যে একটা স্টপ ওয়াচ দেওয়া আছে। দ্যাট মিনস হয়তোবা খেলার মধ্যে দেখবেন যে স্টপ ওয়াচে যখনই আপনার প্রেস করা হয় তখন কি হয়, দৌড়ানো শুরু করে দেয়, তাই না? অ্যানিমেশন জগতেও সেম, যখন আপনি স্টপ ওয়াচের মধ্যে ক্লিক করবেন তখনই কি হবে, অ্যানিমেশন শুরু হয়ে যাবে, এবং যেখানে গিয়ে আপনি শেষ করবেন প্রেস করবেন সেখানে আবার শেষ হয়ে যাবে। ঠিক আছে, বাট এটাকে ডিসাইড করবে কে যে কোথা থেকে শুরু হবে কোথা থেকে শেষ হবে? এটাকে ডিসাইড করার জন্য একটা কাঠির প্রয়োজন হয়, যেটাকে বেসিক্যালি আমরা বলে থাকি কারেন্ট টাইম ইন্ডিকেটর। এই যেটাকে আমরা কি বলি, কারেন্ট টাইম ইন্ডিকেটর। দ্যাট মিনস কারেন্ট টাইম ইন্ডিকেটরের মাধ্যমে, সো কারেন্ট টাইম ইন্ডিকেটরের মাধ্যমে বেসিক্যালি আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে যেটা নির্দিষ্ট সময়, সরি, কারেন্ট টাইম ইন্ডিকেটরের মাধ্যমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়, যে নির্দিষ্ট সময় থেকে আমি আমার অ্যানিমেশন শুরু করব এবং যে নির্দিষ্ট সময় গিয়ে আমি আমার অ্যানিমেশন শেষ করব। ঠিক আছে, আমি আবারও বলছি কারেন্ট টাইম ইন্ডিকেটরের মাধ্যমে আমরা শুরু করব এবং কারেন্ট টাইম ইন্ডিকেটরের মাধ্যমে আমরা শেষ করব। এবং আমি এখান থেকে যদি এই যে কারেন্ট টাইম ইন্ডিকেটরকে যদি আমি 00 সেকেন্ডে রাখি তার মানে আমার অ্যানিমেশন শুরু হবে 00 সেকেন্ড থেকে। এবং এই যে প্যানেলটা দেখতে একটু ছোট ছোট মনে হয়, সো এই প্যানেলটাকে যদি আপনি একটু বড় করতে চান তাহলে এই যে এখানে মাউস কার্সর এনে যখন এরকম একটা দাগ চলে আসবে, দ্যাট মিনস বড় বা ছোট করার প্যান চলে আসবে, তখন আপনি এটাকে এই যে বাড়াতে পারেন কমাতে পারেন, ইটস আপ টু ইউ। তাহলে এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে এখানে লাইক আমি স্টার্ট করতে চাচ্ছি পজিশন দিয়ে, অ্যাঙ্কর পয়েন্টটা আমরা খুব প্রয়োজন না হলে ইউজ করি না। সো অ্যাঙ্কর পয়েন্টটা বুঝে শুনে আপনাকে ইউজ করতে হবে, সেটা ব্যবহার আমি পরে দেখিয়ে দিব। আপাতত আমরা একটু শিখবো কিভাবে পজিশন এবং স্কেল এবং রোটেশন এবং অপাসিটি দিয়ে কাজটা করতে হয়। তাহলে আমি এখান থেকে পজিশনে চলে গেলাম, এবং পজিশনে গিয়ে যদি সবাই একটু খেয়াল করেন এই যে এখানে যে স্টপ ওয়াচটা আছে, এই যে স্টপ ওয়াচের মধ্যে যখনই আমি একটা ক্লিক করব এই যে দেখুন নীল কালারের কিছু একটা দেখতে পাচ্ছেন সবাই এখানে, এই যে নীল কালারের কিছু একটা দেখতে পাচ্ছেন। এবং যদি আপনারা এই পাশে একটু খেয়াল করেন তাহলে এই সেম জিনিসটা কিন্তু এইখানেও আছে, কিন্তু যখনই আমার কারেন্ট টাইম ইন্ডিকেটরটা সরে গেল তখনই কিন্তু দেখুন এই যে এইখানে কিন্তু আর এটা নীল কালার নেই। ঠিক আছে, এই যে দেখুন কোথাও কিন্তু নীল কালার নেই, বাট যখনই আমি এখানে চলে আসব অটোমেটিক্যালি এটা নীল কালার হয়ে যাবে। দেখুন আমি কারেন্ট টাইম ইন্ডিকেটরকে মুভ করলাম, অটোমেটিক্যালি এটা কি হয়ে গেছে, সরে গেছে। কারণ কি, কারণ এই যে কি ফ্রেম ইন্ডিকেটরটা এটা কারেন্ট টাইম ইন্ডিকেটর থেকে কতটুকু দূরত্বে আছে, এই যে দেখেছেন কিছুটা একটা দূরত্বে আছে, তাই না? সো আলটিমেটলি আমি যদি এটাকে আবার পিছনে নিয়ে যাই এটা অটোমেটিক্যালি আবার চলে আসবে। দ্যাট মিনস কারেন্ট টাইম ইন্ডিকেটরের কে যদি আপনি কি ফ্রেমের উপরে নিয়ে রাখেন তাহলে অটোমেটিক্যালি এই যে এখান থেকে এটা চলে আসবে।
এবং সেকেন্ড, আমরা এখন কারেন্ট টাইম ইন্ডিকেটরকে 1 সেকেন্ডে নিয়ে রাখবো। এই যে কারেন্ট টাইম ইন্ডিকেটর, এটা হচ্ছে কারেন্ট টাইম ইন্ডিকেটর যেটার মাধ্যমে আমরা স্টার্ট করেছি। এবার আমরা ইন্ড করব। সো ইন্ড করার জন্য 1 সেকেন্ড আমি নিলাম, নিয়ে আমার অবজেক্টটাকে কিছুই না, আপনাকে কোনো কষ্টই করতে হবে না, শুধুমাত্র এক পাশ থেকে আরেক পাশে একটু নিয়ে দেন, তাহলেই হয়ে গেল, শেষ। এবং মজার বিষয় কি দেখুন, একটা অটোমেটিক্যালি কি ফ্রেম এখানে ক্রিয়েট হয়ে গেছে, অটোমেটিক্যালি একটা কি ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে। এবং যদি আমরা এখন এটাকে একটু এই যে মাউস কার্সরের মাধ্যমে প্লে করি, তাহলে আপনারা এটা দেখতে পাচ্ছেন। এখন স্যার এটাকে মাউস কার্সরের মাধ্যমে প্রিভিউটা দেখতে হয় না, মাউস কার্সরের মাধ্যমে প্রিভিউ দেখার কোনো প্রয়োজন নেই। আমাদের সবার কিবোর্ডে স্পেস বার আছে, জাস্ট আপনি স্পেস বারে প্রেস করুন এবং দেখুন এটা অটোমেটিক্যালি আপনাকে প্রিভিউটা দেখাচ্ছে। এখন কথা হচ্ছে যে এটা এত বড় প্রিভিউ কেন, মানে এখন আমি যদি প্রিভিউটা প্লে করি, দেখুন আমার অ্যানিমেশনটা ঘটে যাওয়ার পরেও এই যে কারেন্ট টাইম ইন্ডিকেটর যে মানে যাচ্ছেই, এটা বন্ধ হচ্ছে না। এখন আমি চাচ্ছি এটা কোনো একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে বন্ধ হয়ে যাবে এবং আবার রিপিট হবে। সেটা করার জন্য কি করব, সেটা করার জন্য এই যে এইখানে দেখুন সবাই একটু টাইম রুলার নামের একটা রুলার আছে, দ্যাট মিনস এই যে 00 সেকেন্ড, 01 সেকেন্ড, 02 সেকেন্ড আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, বেসিক্যালি এই যে রুলারটা, এই যে সময়গুলোকে আপনি দেখতে পাচ্ছেন, এই সময়গুলোকে বলছি আমরা বেসিক্যালি টাইম। এই টাইমগুলোকে মেনটেন করা হয় টাইম রুলারের মাধ্যমে, ঠিক আছে। এবং উপরের যেটা আছে এটার নাম হচ্ছে টাইম নেভিগেটর। টাইম নেভিগেটরের মাধ্যমে বেসিক্যালি কি দেখা হয়, এই যে টাইম রুলার যেটা আছে সেটাকে আমরা জুম করতে পারি। সো খুবই সিম্পল ভাবে যদি বলি, বাস্তব জগতের স্কেলের সঙ্গে আপনি এটাকে কম্পেয়ার করতে পারেন। স্কেলের মধ্যে যেমন আপনি ফিট দেখেন, এটাকে একটু যদি ভালো মতো যদি একটু দেখেন, তাহলে সেটার মধ্যে আপনি ইঞ্চেস দেখবেন, ইঞ্চেসের মধ্যে আপনি সেন্টিমিটার দেখবেন, সেন্টিমিটারের মধ্যে আপনি মিলিমিটার দেখবেন। সো ঠিক আপনি বাস্তব জগতে যেমন ভাবে একটা স্কেলকে দেখেন, তেমন ভাবে আমরাও এটাকে দেখি। সো এখানে কি দেওয়া আছে, এখানে সেকেন্ড আমরা নিয়েছি। আমরা যদি এখানে মিনিট নিতাম, তাহলে মিনিট হচ্ছে বেসিক্যালি ইঞ্চেস, তারপরে আপনার ধরতে পারেন মিনিটের পরে সেকেন্ড, সেকেন্ড হচ্ছে ধরেন আপনার সরি মিনিট হচ্ছে যে আপনার ফিট, তারপর হচ্ছে যে সেকেন্ড হচ্ছে আপনার ইঞ্চেস, তারপরে কি থাকবে আমার এই যে এখানে সেন্টিমিটার, মিলিমিটার হচ্ছে ধরেন এই যে ফ্রেমগুলো যেগুলো আছে, এই যে ফ্রেম, এই যে ফ্রেমগুলো যেগুলো আছে সেগুলা। ওকে, তো মূলত এখানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে এখানে টাইম রুলার একটা পাবেন, যে রুলারের মাধ্যমে আপনি কতটুকু এটাকে এই অ্যানিমেশনটাকে শেষ করতে চাচ্ছেন সেটা দেখিয়ে দিতে পারবেন। সো আমি এই টাইম রুলারটাকে ধরে জাস্ট এই যে এখানে টান দিয়ে নিয়ে আসবো, দ্যাটস ইট। এবার যদি আপনি স্পেস বারে প্রেস করেন, তাহলে দেখুন অ্যানিমেশনটা বারবার ঘুরতে থাকবে, অ্যানিমেশনটা কি হবে এখন বারবার কন্টিনিউ হবে। এবং আমরা যদি এখন এটাকে ভিডিও আকারে রেন্ডার দেই, তবে তাহলে কিন্তু শুধু এতটুকুই রেন্ডার হবে। যদি আপনি টাইম রুলারকে এতটুকু পর্যন্ত রাখেন, দ্যাট মিনস 5 সেকেন্ড পর্যন্ত রাখেন, তাহলে পুরা এই যে টোটাল যে ভিডিওটা এখন রেন্ডার যদি আমি দেই, তাহলে পুরোটাই রেন্ডার হবে, টোটাল 5 সেকেন্ড পর্যন্ত রেন্ডার হবে। আর যদি আপনি অনলি 1 সেকেন্ড বা এই যে এতটুকু পর্যন্ত দিতে চান, তাহলে এতটুকুই রেন্ডার হবে। রেন্ডার মিনস হোয়াট, রেন্ডার মিনস হচ্ছে ভিডিওতে আউটপুট দেওয়া। কারণ সফটওয়্যার দিয়ে তো আপনি কাউকে প্রেজেন্টেশন করতে পারবেন না, সো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কিসের প্রয়োজন হয়, আমাদের একটা ভিডিওর প্রয়োজন হয়। সো ভিডিওটা আমরা একটু পরে রেন্ডার দেওয়া দেখাবো। এখন কথা হচ্ছে টাইম রুলার কি অলওয়েজ এইভাবেই কাজ করতে হবে, না, টাইম রুলারকে আপনার এইভাবে কাজ করতে হবে না। আপনারা যেটা করতে পারেন, জাস্ট কারেন্ট টাইম ইন্ডিকেটরটাকে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে জাস্ট এন বাটনে প্রেস করতে পারেন, এন, ঠিক আছে, এন, এন ফর নান অর এন ফর এনিথিং হতে পারে। সো আপনি এন বাটনে যদি প্রেস করেন, তাহলে দেখুন এটা অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে, এই যে অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে। আর এই যে উপরে যেটা আছে টাইম নেভিগেটর, এটাকেও কি এভাবে ছাড়া কি কোনো শর্টকাট আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনি এখানে ক্লিক রাখুন, রেখে যদি আপনি প্লাস অর মাইনাস বাটনে প্রেস করেন, তাহলে এটা জুম ইন জুম আউট হবে। দেখুন জুম আউট, প্লাস বাটনে প্রেস করলে জুম ইন, মাইনাস বাটনে প্রেস করলে জুম আউট, ঠিক আছে। দ্যাট মিনস আপনি যেভাবে খুশি ওইভাবেই অ্যানিমেশনগুলো করতে পারেন। এবং যদি আপনি চান এখন যে লাইক আমাকে এটা একটু পিছনের দিকে নিলে হয়তো আমার স্টার্ট একটু ভালো দেখাতো, তাহলে কারেন্ট টাইম ইন্ডিকেটরকে মাঝখানে রাখা যাবে না, একদমই ফ্রেমের উপরে নিয়ে আসতে হবে। যদি আপনি মাঝখানে রাখেন এবং যদি মুভ করেন, তাহলে কিন্তু নতুন একটা কি ফ্রেম যুক্ত হয়ে গেল, এই ভুলটা করা যাবে না। তাহলে আমরা চলে আসলাম একদম প্রথম কি ফ্রেমে, এবং আমরা এটাকে যে কোনো কর্নারে দিতে পারবো। এবং সবচেয়ে একটা মজার ইন্টারেস্টিং একটা পয়েন্ট দেখাই, সেটা হচ্ছে আপনি চাইলে এই যে এগুলার এই যে এখানে কিন্তু হ্যান্ডেল থাকে, সো আপনি চাইলে হ্যান্ডেলগুলোকেও মডিফাই করতে পারবেন। তাহলে কি হবে, অ্যানিমেশনটা একটু কার্ভ টাইপের হবে। এই যে দেখুন অ্যানিমেশনটা কি হলো, একটু কার্ভ টাইপের হলো, ঠিক আছে। সো আপনারা যেভাবে খুশি ওইভাবেই করতে পারবেন, এটাকে কোনো প্রবলেম নেই। আমরা চলে যাচ্ছি সেকেন্ড পার্ট, স্কেলে। সো আমরা স্কেলে যদি ক্লিক করি, তাহলে দেখুন এই যে এখানে স্কেলে আমরা ক্লিক করলাম, এবং আমি এখান থেকে কি করতে পারবো, স্কেল মানে কি, কোন একটা কিছুকে ছোট করা বা বড় করা, তাই না? তাহলে আমরা এখান থেকে এটাকে ছোট করতে পারবো, এই যে ছোট করে দিলাম, এবং ঠিক এইখানে এনে এখন আমি কি করে দিব, অটোমেটিক্যালি এটাকে ধরে আবার বড় করে দিব।
খুবই সিম্পল। যদি আপনি না ধরেও বড় করেন ইটস ওকে, জাস্ট এই যে এখানে ভ্যালু আছে 12, 12 এর জায়গায় আপনি এখানে 100 লিখে দেন, এই যে অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। এবং মাঝখানের অ্যানিমেশনটা সবাই একটু খেয়াল করেন, দ্যাটস ইট, ছোটর থেকে বড় হলো। ঠিক আছে, ছোটর থেকে বড় হলো। দেন আমরা যদি এখানে রোটেশনে চলে যাই, তাহলে সেম ভাবে আমি রোটেশনে চলে গেলাম এবং ঠিক পরবর্তী কি ফ্রেমে চলে আসব। সো পরবর্তী কি ফ্রেমে আসার জন্য বারবার আপনাকে কারেন্ট টাইম ইন্ডিকেটর টান দিতে হবে না। আপনারা এই যে এইখানে দেখুন কি ফ্রেমের, এগুলোকে আমরা বলছি কি ফ্রেম, এটাকে আমরা বলছি স্টপ ওয়াচ, এবং তার দুই পাশে দুইটা অপশন পাচ্ছেন, যেগুলোকে আমরা বলছি নেক্সট কি ফ্রেম অর নেভিগেটর এবং প্রিভিয়াস কি ফ্রেম অর প্রিভিয়াস নেভিগেটর। সো আপনারা যদি এটাতে ক্লিক করেন, অটোমেটিক্যালি আপনাকে সামনে পিছনে নিয়ে যাবে। কোথায় সামনে পিছনে? সামনে পিছনে বলতে সামনের বা পিছনের যে কি ফ্রেমগুলো আছে শুধুমাত্র ওই কি ফ্রেমগুলোর উপরে আপনাকে নিয়ে ছেড়ে দিবে। সো আমরা পিছনের কি ফ্রেমে যেতে চাচ্ছি, তাহলে অলরেডি যেইটার উপরে কি ফ্রেম আমরা তৈরি করেছিলাম সেইটার উপরে ক্লিক করবো। লাইক আমরা স্কেলের কি ফ্রেম তৈরি করেছি, সো আমি স্কেলের নেভিগেটরে ক্লিক করলাম, আমাকে অটোমেটিক্যালি এখানে নিয়ে গেল। যাওয়ার পরে জাস্ট আমরা এখানে রোটেশন ভ্যালু দিয়ে দিব সামথিং লাইক 90 ডিগ্রি, সরি 180 ডিগ্রি। দ্যাটস ইট, ডান হয়ে গেছে। তাহলে আমরা এখন কি করব, প্রিভিউটা দেখি, সবাই একটু খেয়াল করেন। এই যে চমৎকারভাবে ঘুরে গেল, রাইট? চমৎকারভাবে কি হলো, আপনার জিনিসটা আমাদের ঘুরে গেল। আমরা তারপরে যদি একটু চলে যাই, এই যে এখানে আছে অপাসিটি, সো আমি যদি অপাসিটিতে এখানে ক্লিক করি, আমি এটা করে দিলাম 0, এন্ড দেন আমি জাস্ট এই যে এখানে আসলাম, দ্যাট মিনস এই যে নেক্সট কি ফ্রেমে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে চলে এসে আমরা জাস্ট এখানে 100 করে দিচ্ছি। তাহলে বেসিক্যালি কি হলো দেখেন, প্রথমে কিছুই নেই, বাট এটা আস্তে ধীরে আসবে। ওকে, সো মোটামুটি আমাদের একটা অ্যানিমেশন ডান, এবং আমরা আজকে কি ফ্রেম সম্পর্কে কিছুটা জানতে পারলাম এবং বেসিক অ্যানিমেশন সম্পর্কে আমরা কিছুটা জানতে পারলাম। শুধুমাত্র এখানে শেষ নয়, আমরা আরো দুইটা এখানে লেয়ার নিয়েছিলাম, এই দুইটা লেয়ার দিয়ে আমরা ছোটখাটো কাজগুলো করে দেখব। সো ছোটখাটো কাজগুলো করার জন্য আমরা আবার চলে যাচ্ছি এখান থেকে ট্রান্সফর্ম, দ্যাট মিনস এই যে এখানে কিছু অপশন যেগুলো মাধ্যমে আমরা কাজ করেছি, এখন এগুলোর একটু শর্টকাট গুলো আমরা জানবো। যে লাইক এখানে তো অনেকগুলো অপশন, আমি যদি শুধুমাত্র পজিশন নিয়ে কাজ করতে চাই, বাকিগুলোকে আমি চাচ্ছি না, সেটা কি কোনোভাবে সম্ভব কিনা? হ্যাঁ, সবাই একটু খাতা কলমে লিখে নিতে পারেন। এখানে যদি আপনি অ্যাঙ্কর পয়েন্টের শর্টকাট খোঁজেন, তাহলে এতে প্রেস করলে শুধু অ্যাঙ্কর পয়েন্ট আসবে। সবাই একটু খেয়াল করুন, এতে প্রেস করলে শুধু অ্যাঙ্কর পয়েন্ট আসবে, পিতে প্রেস করলে পজিশন আসবে। যদি আপনি শুধু একটাকে চান, তাহলে পিতে প্রেস করলে শুধু পজিশনই আসবে। কিন্তু যদি আপনি পজিশনের সাথে আরো কিছুকে চান, তাহলে আপনাকে শিফটে ধরে তারপরে প্রেস করতে হবে। দ্যাট মিনস শিফটে ধরে যদি প্রেস না করেন, লাইক আমি অ্যাঙ্কর পয়েন্ট আনবো, আমি শিফটে ধরিনি, আমি এতে প্রেস করলাম, দেখেন অনলি অ্যাঙ্কর পয়েন্ট আসছে, পজিশন অটোমেটিকলি চলে গেছে। ওকে, দেন আমি এখান থেকে পিতে প্রেস করলাম, তাহলে পজিশন চলে আসলো আবার, রাইট? বাট আমি অ্যাঙ্কর পয়েন্ট পজিশন দুইটাকেই চাচ্ছি, তাহলে আমি কি করব? সো আমি এখান থেকে জাস্ট শিফটে ধরে এতে প্রেস করলাম, তাহলে দেখুন এই যে অ্যাঙ্কর পয়েন্ট পজিশন এখন দুইটাই আছে। আমি এবার শিফটে ধরে রোটেশন আরে প্রেস করলাম, দেখুন রোটেশন চলে আসছে। আমি শিফটে ধরে এসে প্রেস করলাম, স্কেল চলে আসছে। আমি শিফটে ধরে টিতে প্রেস করলাম, ট্রান্সপারেন্সি বা অপাসিটি চলে আসলো। দ্যাট মিনস আমাকে এই যে এইখান থেকে ক্লিক করে করে এত ভিতরে যেতে হবে না, আমি যদি চাই শুধুমাত্র শর্টকাটের মাধ্যমেই নিয়ে আসতে পারি। ঠিক আছে, সো আমি জাস্ট এই যে এইখান থেকে এটাকে হাইড করে দিলাম, মিনিমাইজ করলাম, করার পরে আমি জাস্ট পিতে প্রেস করলাম, এই যে দেখুন পজিশন চলে আসলো। আমি এসে প্রেস করব, আমি টিতে প্রেস করব, আমি এবং কি করব, আপনার সরি টিতে প্রেস করব এবং এখান থেকে রোটেশন আরে প্রেস করব। সো আমরা এখন চারোটাকে একসাথেও কিন্তু কাজ করতে পারি, সামথিং লাইক এই যে চারোটাকে একসাথে ক্লিক করলাম, করে দেখুন আমি এই যে এইটাকে আমি কিছুটা উপরে নিচ্ছি, এটাকে আমরা কিছুটা উপরে নিলাম। সো আপনারা এখান থেকে এটাকে ফিট করে দিতে পারেন, এই যে এতটুকু পর্যন্ত থাকবে। আমি এটাকে একটু উপরে নিলাম, নিয়ে এটার অপাসিটি আমি 0 করে দিলাম। স্কেল আমি এখান থেকে করলাম হচ্ছে ধরুন 20 স্কেল করে দিলাম। ঠিক আছে, রোটেশন 0, এন্ড দেন পজিশন তো এই যে জাস্ট এই যে এখানে আছে, এই যেটা এখানে আছে। সো আমি 1 সেকেন্ডে চলে গেলাম, এই যে ঠিক যেখানে ইয়েলো কালারের অবজেক্টটা এসে থেমে গেছে, আমরা সেখানে চলে গেলাম। সো গিয়ে আমরা কি করব, এই অবজেক্টটাকে ধরে লাইক আমি প্রথমে অপাসিটিটাকে বাড়িয়ে দিচ্ছি যাতে এটা দেখা যায়, এই যে। তাহলে আমরা কি করব, এবার টান দিয়ে এখানে নিয়ে আসবো। তাহলে দেখেন দুইটা কি ফ্রেম, যেটা যেটা আপনি কাজ করবেন সেটা সেটাই কাজ হবে। সো যেহেতু এটা অলরেডি সার্কেল, সো বেসিক্যালি আমরা এটাকে রোটেশন তো বুঝতে পারবো না, সো আমি এটাকে সার্কেল থেকে একটু ওভাল করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে, সো বেসিক্যালি আমি একটু কোনো একটা ভ্যালু দিয়ে দিলাম, সামথিং লাইক দিস ওয়ান। তাহলে দেখুন চারটা কি ফ্রেম অলরেডি যুক্ত হয়ে গেছে। আবার আমরা দেখি এই যে পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটির আসলে কাজ হলো কিনা। সো আমরা সবকিছুই করেছিলাম, কিন্তু একটা ভুল করে ফেলেছি, সেটা কি, সেটা হচ্ছে যে আমরা স্কেলটা এখনো করিনি। সো আমি স্কেলের মধ্যে একটু জাস্ট ড্রাগ করলাম, তাহলে দেখুন কি হলো, এই যে, দ্যাটস ইট। দ্যাট মিনস খুব সিম্পল ভাবে দুটো অবজেক্টের কাজ হয়ে গেল।
ওকে, খুবই সিম্পল ভাবে দুটো অবজেক্টের কাজ হয়ে গেল। ওকে, তাহলে এবার আমরা 3 নাম্বার অবজেক্টটাতে কাজ করতে চলে যাই। লাইক এই যে অবজেক্টটা আছে আমরা এটাতে চলে যাব। সো এটা বেসিক্যালি আমি এইখান থেকে এই পাশে নিব। তাহলে সেম ভাবে আমি পি তে প্রেস করব, আমি টি তে প্রেস করব এবং আমি কি করব, স্কেল করব। সো তিনটা জিনিস আমরা এখান থেকে নিচ্ছি, তিনোটাকে আমরা ক্লিক করলাম। আমরা এবার রোটেশন নিচ্ছি না বেসিক্যালি। সো আমি 1 সেকেন্ডে আবার চলে গেলাম, এই যে এখানে 1 সেকেন্ডে চলে আসলাম কারেন্ট টাইম ইন্ডিকেটরটাকে নিয়ে। আমরা জাস্ট সরি, এই যে এখানে আগে কাজগুলো করে নিতে হবে, এটাকে 0 করে নিচ্ছি স্কেল অনুযায়ী, যে এটাকে একটু স্কেল করলাম, পজিশন তো আমাদের এই পজিশনটা আছে। সো আমি 1 সেকেন্ডে চলে গেলাম, 1 সেকেন্ডে গিয়ে আমি এটাকে উপরে নিয়ে নিচ্ছি। এই যে পজিশন ধরে আপনি এটাকে টান দিলেও পজিশন ক্রিয়েট হয়ে যাবে। আমি বিভিন্ন স্টাইল দেখাচ্ছি, কাজ শুধু একমাত্র একভাবে করা যায় না, এখানে অনেকভাবে কাজগুলো করা যায়। সো আপনি যেইভাবে কাজটা করতে কমফোর্ট ফিল করবেন আপনি ওইভাবে করবেন। আমি সেজন্য দেখুন তিনটা অবজেক্ট আমি 3 ভাবে কিন্তু কাজ করে দেখিয়েছি। ঠিক আছে, অনেক সময় ভ্যালুকে ধরে ধরে কাজ করেছি। এবার আমি কিন্তু এখন কোনো কিছুই করিনি, শুধু টান দিয়ে সবকিছু করে ফেললাম। ঠিক আছে, সো আলটিমেটলি যদি আমরা এখন প্লে করি তাহলে দেখুন টোটাল 3টা অবজেক্টের অ্যানিমেশন হয়ে গেল। দ্যাটস ইট। ঠিক আছে, খুব সিম্পল মোশন গ্রাফিক্স। সো যদি আপনারা এই জিনিসগুলো বুঝে থাকেন অবশ্যই আমি রিকোয়েস্ট করবো বাসা অবশ্যই প্র্যাকটিস করবেন। আর সেই ক্ষেত্রে আরেকটা বিষয় একটু আপনাদেরকে বলে দিচ্ছি আমি, সেটা হচ্ছে যে সেভ কিভাবে করতে হবে। সো আমরা অবশ্যই এটাকে সেভ করা শিখবো। তো সেভ করার জন্য আমি চলে যাচ্ছি এখান থেকে, সো আমি এখান থেকে এখন সেভ করা শেখাবো আপনাদেরকে। তাহলে সেভ করার জন্য আমরা চলে যাচ্ছি ফাইল মেনু থেকে সেভ, সেভ থেকে আপনি ডেস্কটপে চলে যাবেন এবং যে কোনো অবশ্যই যেহেতু মোশন গ্রাফিক্সে কাজ করছেন ইম্পর্টেন্ট যেই পার্ট সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই একটা ফোল্ডার আগে ক্রিয়েট করে নিতে হবে। মোশন গ্রাফিক্সের যে কোনো ফাইল সেভ করার সময় অবশ্যই অথবা নেওয়ার সময় অথবা কাজ করার সময় আগে ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। ওকে, সো আমরা এখানে বেসিক্যালি কি করব, আমি এখানে দিয়ে দিচ্ছি লাইক a2y class 101, দ্যাটস ইট। এন্ড দেন আমি এখানে লিখে দিচ্ছি ক্লাস 01 and 2, ক্লাস 02। ওকে, সো আমি এখান থেকে সেভ করে নিলাম। তাহলে দেখুন আমি যেটার কথা বলেছিলাম, কারেন্ট টাইম ইন্ডিকেটরকে আপনি ঠিক যেখানে নিয়ে শেষ করবেন সেইখানে আপনার টাইম রুলারটাকে এনে ছোট করে দিবেন এবং এটা শর্টকাট কি এন, এন এ প্রেস করলে অটোমেটিক্যালি এটা ছোট হয়ে যাবে। দেখুন আমি টাইম রুলারটা বড় করে দিলাম, যখন আমি এন এ প্রেস করব অটোমেটিক্যালি এটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা এটাকে সেভ করব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে অ্যাড টু রেন্ডার কিউই। কিভাবে সেভ করব, ভিডিওতে সেভ করব। সো ভিডিওতে সেভ করার জন্য আমরা চলে যাব অ্যাড টু রেন্ডার কিউইতে, অ্যাড টু রেন্ডার কিউইতে ক্লিক করার পরে সরি আমরা এখান থেকে 4টা অপশন পাবো, রেন্ডার সেটিংস, লগ, আউটপুট মডিউল, আউটপুট টু। সো আমাদেরকে রেন্ডার সেটিংসে যেতে হবে না বা লগেও কিছু করতে হবে না, কারণ এগুলো অলরেডি সেটিংস করা আছে। শুধুমাত্র আমাদেরকে আউটপুট মডিউলে যেতে হবে। আউটপুট মডিউলে গিয়ে আমরা এখান থেকে ফরম্যাট অপশনে যাব এবং ফরম্যাট অপশন থেকে আমরা করে দিব কুইক টাইম ফরম্যাট। আমি আবারও বলছি, ফরম্যাট অপশন থেকে আমরা করে দিব কুইক টাইম ফরম্যাট। সো ফরম্যাট অপশন থেকে আমরা করে দিব কুইক টাইম ফরম্যাট। এই যে ফরম্যাট থেকে কুইক টাইম চলে আসলো এবং এই কুইক টাইম থেকে আপনার কুইক টাইম মিনস হচ্ছে এটা মুভ ফরম্যাটে ক্রিয়েট করবে, যেটাকে আমরা মুভি ফরম্যাট বলি। এখানে MP4 ফরম্যাটে ক্রিয়েট হয় না। সো আপনারা অলরেডি প্রিমিয়ার প্রো এর ক্লাসগুলো অলরেডি পেয়েছেন। সো প্রিমিয়ার প্রোতে এই ভিডিওটাকে নিয়ে আপনাদের কি করতে হবে, এটা MP4 এ কনভার্ট করে দিতে হবে। তো আমরা কুইক টাইম এটাকে সেভ করলাম, করে আমরা ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পরে আমরা এই যে আউটপুট টু, কোথায় আউটপুট দেবো বেসিক্যালি, সো ওই ফোল্ডারটা আমরা দেখিয়ে দিব। এই যে ঠিক আছে, আমরা এখান থেকে ক্লাস 1 এ চলে যাচ্ছি, গিয়ে আমরা এখান থেকে এই যে দেখুন, তার মানে আমি এখানে লিখে দিচ্ছি এটা, সো বেসিক্যালি আমি এটাকে লিখে দিলাম ক্লাস লাইক 01 and 02 আমি লিখে দিলাম। ঠিক আছে, লিখার পরে বেসিক্যালি কি করব, এখন জাস্ট এখান থেকে আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে আপনি জাস্ট এই যে এখান থেকে রেন্ডার বাটনে প্রেস করুন, রেন্ডার বাটনে প্রেস করলে এটা অটোমেটিক্যালি রেন্ডার হয়ে যাবে। দ্যাটস ইট, হয়ে গেল রেন্ডার। আমরা এখন এটাকে অফ করে দিতে পারি এবং অফ করার সময় যদি সেভ অপশন চাই তাহলে সেভ করে নিন। সেভ করার পরে আপনি ফোল্ডারে চলে যান, A2I, এই যে দেখুন আমাদের ভিডিওটা অলরেডি চলে আসছে। দ্যাটস ইট। সো এটাকে অবশ্যই MP4 এ কনভার্ট করতে হবে। আপনারা চাইলে অনলাইনে কনভার্টার ইউজ করতে পারেন, আপনারা যদি চান। এই যে অনলাইন কনভার্টার, এখান থেকে লিখতে পারেন মুভ টু MP4 কনভার্টার। সো এখানে অনেক হিউজ পরিমাণ কনভার্টার পেয়ে যাবেন। সো আপনারা এই কনভার্টারগুলো ইউজ করতে পারেন, অথবা যদি আপনারা প্রিমিয়ার প্রো জেনে থাকেন তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব প্রিমিয়ার প্রো এর মাধ্যমে MP4 করে নেবেন। ঠিক আছে,
তো ধন্যবাদ সবাইকে। আমি নাজমুল হাসান রিফাত আবারও আজকের জন্য বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে আবার আগামী ক্লাস বুধবারে আপনাদের সঙ্গে ঠিক বিকাল 4টায় আশা করছি। এবং ভিডিওটি পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.vda অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.vd। এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং যে কোনো কোর্স যদি আপনার করতে ইচ্ছা হয়, যেখানে এখানে অনেকগুলা বিষয়ের উপর ক্লাস হচ্ছে, এবং আমি মনে করি যে আপনাদের দক্ষতা অর্জন করার জন্য বা দক্ষতা বাড়ানোর জন্য এর থেকে ভালো অপরচুনিটি আর কোনো কিছু হতে পারে না। তো অবশ্যই প্রত্যেকটি জিনিস আপনি দেখার চেষ্টা করুন, যেহেতু অনেকে আমরা এখন বসে আছি, আমাদের পড়াশোনা নেই আপাতত, ভার্সিটি অফ, কলেজ অফ, স্কুল অফ। সো রিকোয়েস্ট করব সবাইকে কন্টিনিউ করার জন্য। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।